অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকটা মুহূর্তে অন্তত যে কয়টা সময় আসলে একটা এক্সিবিশন থাকে আমাদের বাংলাদেশে, প্রত্যেকটা সময় অন্তত কিছু না কিছু সময় অন্তত এই এক্সিবিশনে সময় দেওয়া। আপনার একটা হিস্টোরিক্যাল জায়গার দিক থেকে একটা আর্টিস্ট যে আসলে কি কি ইন্টারেস্টিং এলিমেন্ট নিয়ে আসলে তার শিল্পকর্মকে উপস্থাপন করে থাকে বিষয়টিও আপনি জানতে পারতেছেন। খুব সিম্পলি যদি বলি, আপনি একজন আর্টিস্টের সাথে আপনার জার্নিটাকে সম্পৃক্ততার থ্রুতে একটা অন্য লেভেলে এগিয়ে নিয়ে যেতে পারতেছেন। প্লাস ভিউয়ার্স, আপনারা কি যে সাউন্ডটি খেয়াল করেছেন, আপনারা কি বলতে পারবেন আসলে এই সাউন্ডটা কি? কমেন্টস বক্সে জানান, কারণ এই সাউন্ড সম্পর্কে আমরা লাস্টের দিকে রিপ্লাই দিব। গল্পটা শুরু হয়েছিল আসলে অসম্মতির যে মানচিত্র আছে সেই রিভিউ থেকে, সেই শিল্পকর্মটি দেখার মাধ্যমে, যেটা বেঙ্গল ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বেঙ্গল শিল্পালয়ে আমি আসলে গিয়ে খুবই হতভম্ব হয়ে যাই। কারণ আমার জানা মতে যে একজন শিল্পী এত সুন্দর করে একটা রিসার্চ করে থাকেন একটা আর্টওয়ার্কের উপর, এটা আমার আগে চর্চা কখনো জানা ছিল না। ওকে, সো আসুন আজকের ভিডিওতে আমরা ঢালিয়াল মামুন স্যারের এই বিষয়টা সম্পর্কে জানি। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহমান বিজয় হচ্ছে আপনাদের সাথে। ভিউয়ার্স, আপনারা যদি একজন শিল্প বোদ্ধা বা শিল্প রিলেটেড বিষয় নিয়ে জানতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, প্লাস আপনারা যারা চারুকলার অ্যাডমিশন টেস্ট দিয়ে শিল্পর সাথে নতুন যাত্রা শুরু করছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। কারণ আজকে আমরা জানতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং একটা আর্ট রিভিউ নিয়ে, যেটা বাংলাদেশ বেঙ্গল আর্ট গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছিল। আর এই শিল্পকর্মটির উপস্থাপক ছিলেন ঢালিয়াল মাহমুদ স্যার। তার শিল্পকর্মের নামটি ছিল অসম্মতির মানচিত্র, যেটি ছিল মূলত একটি সলো এক্সিবিশন। তাহলে আজকের পুরো ভিডিওটি জুড়ে আমরা এই বিষয়টা সম্পর্কে জানবো, এবং তার যে একটা ব্রিফিং হিস্ট্রির উপর যে একটা রিসার্চ ছিল, বা তিনি এই যে একটা সলো এক্সিবিশনের থ্রুতে যে কত সুন্দর করে আমাদের ঔপনিবেশিক সময়টা, সেই সাথে হচ্ছে বাংলাদেশের হিস্ট্রিটা, বিশেষ করে ব্রিটিশরা কীভাবে বাংলাদেশকে শাসিত এবং নিপীড়িত করেছে, তার যাবতীয় ব্যাপার সম্পর্কে জানবো। তাহলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন, আর চলুন দেখে আসি আমাদের আজকের টোটাল ভিডিওটি। তাহলে দেরি কেন, ভিডিওটি শুরু করা যাক। তো আপনি খেয়াল করে দেখেন যে আমার কাছে হচ্ছে একটা অসম্মতির যে মানচিত্রটি আছে তার একটা ক্যাটালগ আছে। সো খুব সিম্পল যদি আমি বলি, এই ক্যাটালগে ঢালিয়াল মামুন স্যার তার যে শিল্পকর্মটি ছিল তার সম্পর্কে একটা বিশদ বর্ণনা দিয়েছেন, যে তিনি তার আর্ট সলো এক্সিবিশনটি কিভাবে তিনি রিপ্রেজেন্ট করেছেন, তার ফাউন্ডেশন, তার যাবতীয় ব্যাপারগুলো। সো আমরা আজকে এই বিষয়টাই সম্পর্কে জানবো, এবং আমার যে একান্ত যে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স ছিল সেই এক্সপিরিয়েন্সটি আমি আপনাদের সাথে শেয়ার করবো। সবার আগে একটা ওভারভিউ দিয়ে দিই আসলে এই বিষয়টা আসলে কিভাবে মানে তার মাথায় নাড়া দেয়, তিনি যেটা আর কি উপস্থাপন করতে চেয়েছিলেন ঢালিয়াল মামুন স্যার। সো মূলত হচ্ছে ঔপনিবেশিক যে ইতিহাসটা আছে, কলোনিয়াল যে পিরিয়ডটা, আপনারা খুব ভালোভাবেই জানেন যে ব্রিটিশরা হচ্ছে আমাদের দেশে পুরো গোটা ভারতবর্ষে কিন্তু একটা দীর্ঘ সময় শাসন শোষণ করেছে। সো এই জায়গাটা থেকে আসলে আমরা যে শিক্ষা গ্রহণ করছি বা ভাষাগত যে চর্চাটা আমাদের ছিল, সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত। হ্যাঁ, তিনি আর কি নিজে থেকে একটা কোশ্চেন রেখেছেন যে কি করে একটা ভাষা নির্মাণ করা যায় যা আমাদের চিন্তা, কাজ এবং পরিমণ্ডলের সঙ্গে প্রাসঙ্গিক হবে। ওকে, সো আসলে আমরা অনেকদিন যাবত হচ্ছে একটা কমপ্যাক্ট লাইফ লিড করেছি বিভিন্ন সময়, সে সাথে হচ্ছে আসলে অনেক জটিলতা ছিল, বাট ব্রিটিশরা যে আসলে আমাদের কিভাবে নিপীড়ন করেছে সেটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই ভুলে যাই। সো একজন আর্টিস্ট যখন তার স্টাডির মাধ্যমে বিষয়টাকে উপস্থাপন করে থাকে, কর্মটা ছিল সেখানে মোট 4 থেকে 5টা বিষয় আমি দেখি, নোটিস করি। তার ভেতর ছিল হচ্ছে কাঠের নৃপতি, হ্যাঁ, ড্যামিয়েম হাস্টককে পত্র। তারপর আরো ইন্টারেস্টিং কিছু ব্যাপার ছিল, যে শতাব্দীর আখ্যান আর ইতিহাস, কার্টোগ্রাফি বা টেরিটোরিজম যেটাকে বলা হয়, এবং ফোর্থ ব্যাপারটা ছিল মুকুট, এবং ফিফথ ব্যাপারটা ছিল শতাব্দীর আখ্যান, যেটা অ্যানিমেশনের থ্রুতে আসলে উপস্থাপন করা হয়। আমি আমার লাইফে আসলে এত জোস ইনস্টলেশন আর্ট কখনো দেখিনি, কারণ আপনারা যদি সরাসরি দেখেন ভিডিওটা পুরো শেষ পর্যন্ত, আপনারা কিন্তু এই বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবেন। সো আমরা ট্রাই করবো যে খুব স্বল্প আকারে এই প্রত্যেকটা বিষয়ের একটা বেসিক ইনফরমেশন আপনাদের দেওয়ার জন্য, কারণ আপনারা যেন একটু ইনফ্লুয়েসড হন, বিশেষ করে ইনস্টলেশন আর্ট যেটা আছে। সো এটা হচ্ছে বেসিক্যালি আসলে গল্প সে সম্পর্কে। সো সবার আগে হচ্ছে আমরা ঢালিয়াল মামুন স্যার সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন জেনে নিব, আর তিনি আসলে কে বা কি, বা তার যে একটা শিল্পকর্ম করার যেটা ব্যাপ্তি আছে সেই বিষয়টি।
সো বেসিক্যালি হচ্ছে ঢালিয়াল মামুন স্যার হচ্ছে 1958 সালে চাঁদপুরে জন্মগ্রহণ করেন। তিনি ড্রয়িং এন্ড পেইন্টিং, কাইনেটিক যে স্কাল্পচার গুলো আছে, মানে গতিমান যে ভাস্কর্য, সেটাকে কাইনেটিক স্কাল্পচার বলা হয়ে থাকে। তারপর হচ্ছে ইনস্টলেশনের মাধ্যমে তিনি তার জ্ঞান, ইতিহাস এবং আত্ম যে পরিচয়টা আছে তার গতি প্রকৃতি অনুসন্ধান করতে আসলে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। সো বুঝতেই পারছেন যে তার ইন্টারেস্টিং জায়গাটা আসলে কতটা স্টাডিফুল। সো বর্তমান সময়ে আসলে আপনি একটা ক্রিঞ্জ যে কন্টেন্ট আছে সেটা দেখার থেকে যদি আপনি এমন টাইপের ইন্টারেস্টিং কন্টেন্ট দেখেন, আপনারা কিন্তু খুবই লাভবান হবেন। কারণ এর থ্রুতে আপনারা অনেক হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বিষয়গুলো জানতে পারতেছেন, সেই সাথে আপনি আপনার যে অরিজিন বা আপনার যে সিবলিং কোথায় থেকে আসছে বা কিভাবে কি পরিস্থিতি গল্পগুলো ছিল, ইতিহাসের প্রতি তার দৃষ্টিকোণ আপনি কিন্তু পক্ষান্তরে জানতে পারবেন। বিষয়বস্তু বা পরম্পরা বা ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রেখে যে তিনি উপাদানগুলো ইউজ করেছেন এই ইনস্টলেশন সলো এক্সিবিশনে, তার বিচার বিবেচনায় কিন্তু শিল্পকলা আসলে জ্ঞানসম্মত অংশ এবং অবলম্বন তার চিন্তার কাঠামোকে একটা অন্য লেভেলের মাত্রা যোগ করে। ওকে, সো তার সম্পর্কে আরো কিছু ইনফরমেশন যদি আমি বলি, 1984 সালে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন এবং চারুকলা বিভাগে ঢালিয়াল মামুন কিন্তু অধ্যাপনা হিসেবে দায়িত্ব পালন করেন। 1993 থেকে 1994 সালে তিনি ড্যাড ফেলো যেই ফেলোশিপ যেটা আছে সেটার জন্য তিনি জার্মানের বার্লিনে পড়াশোনা করার সুযোগ পান। তো বুঝতেই পারতেছেন যে আসলে তার স্টাডিটা কিভাবে এত প্রফুল্ল হয়। তার ইন্টারেস্টিং কিছু জার্নির ভিতর যদি আমরা বলি, তিনি দেশ বিদেশে অনেক জায়গায় অনেক এক্সিবিশন অ্যাটেন্ড করেছেন। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে তিনি 14তম এবং 12তম যে এশিয়ান আর্ট বিএনএল আছে, যেটা 2000 সালে এবং 2006 সালে অনুষ্ঠিত হয়, সেখানে তিনি বিশেষ সম্মানসূচক পুরস্কার লাভ করেন। তারপরও সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ভেনিসে যে সব থেকে বড় আর্ট ইভেন্টটি হয়, ভেনিস আর্ট বিএনএল, সেখানে তিনি 2013 সালে পার্টিসিপেট করেন। আইকনিক গ্যালারি নিউ ইয়র্কে 2014 সালে, কাঠমান্ডুর যে ট্রিনিয়াল আছে 2017 সালে, ঢাকা আর্ট সামিটে 2020 সালে, মিউজিয়াম সহ নানা দেশে তিনি তার শিল্পকর্মগুলো প্রদর্শিত করিয়েছেন। বেঙ্গল ফাউন্ডেশনের অপনয়ন 2013 সালে, সময়, আপতন এবং ইতিহাস 2016 সালে এবং অসম্মতির মানচিত্র 2023 সালে আয়োজিত হয়েছে তার সলো এক্সিবিশন। আপনি বুঝতেই পারছেন যে বেঙ্গল ফাউন্ডেশনের মাধ্যমে। তো ভিউয়ার্স, এই ছিল হচ্ছে তার সংক্ষিপ্ত একটা জীবন বৃত্তান্ত। এই পর্যায়ে হচ্ছে আমরা তার শিল্পকর্ম সম্পর্কে জেনে নিব। গুরুত্বপূর্ণ ফ্যাক্ট আছে যে তিনি আসলে কি বিষয়টাও দেখে আসলে এই অসম্মতির মানচিত্র শিল্পকর্মটি করলেন, বা এখানে আসলে ইন্টারেস্টিং জায়গাটা কি, আপনি কি খুঁজে পাবেন নিজের ব্যাকগ্রাউন্ড যেটা আছে সেই জায়গার দিক থেকে, প্লাস ব্রিটিশ যে উপনিবেশিক যে শাসন ব্যবস্থা ছিল আমাদের এখানে, বিশেষ করে আমাদের এখানে যে মশলা, তারপর তারা যে বিভিন্ন জায়গাব্যাপী যে ট্রেন স্টেশন নির্মাণ করেছে, তাদের যেন বাণিজ্যটা খুব সহজে তারা সমৃদ্ধির সাথে করতে পারে, নীল চাষের ব্যাপার সম্পর্কে যদি আপনারা জেনে থাকেন, আপনারা কিন্তু এই কন্টেন্ট অবশ্যই খুব শেষ পর্যন্ত দেখবেন। তো গল্পটা হচ্ছে 2021 সালে যখন তিনি একাডেমিক দার কুস্তান দেল ওয়েলথ একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেন, তখন কিন্তু তার এই চিন্তা ভাবনাটা মাথায় আসে। তো ইতিহাসের সময়ের সঙ্গে আসলে আদান প্রদানের বিবর্তিত যে ব্যাপারটা আছে, যে যোজনের যে একটা নাটকীয়তা আছে, তারই একটা অংশ হচ্ছে এই কাঠের নৃপতি, তার শিল্পকর্মের যে প্রথম পার্টটা ছিল সলো এক্সিবিশনের। ওকে, তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে তিনি এখানে উডেন লর্ডের আসলে পোশাক, অস্ত্র প্লাস ইতিহাসের যে মানে তার যেটা পার্ট আছে সেই অংশগুলা এখানে প্রকাশ করেছেন। ওকে, সো এখানে যদি আপনি আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপারটা দেখেন, যদি আপনার ছোটবেলার তালপাতার সেপাই সম্পর্কে যদি জেনে থাকেন, প্লাস আপনারা যখন মেলায় পার্টিসিপেট করছেন আপনার বাবা মাদের সাথে, প্লাস পারিবারিক পরিবারের বিভিন্ন মানুষদের সাথে, আপনারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানবেন। প্লাস অনেক সাহিত্যকর্মে কিন্তু আপনারা তালপাতার সেপাই নামে যে একটা কথা আছে সে সম্পর্কে কিন্তু আপনারা জেনেছেন। বাট এটার কিন্তু একটা স্পেসিফিক রিজন আছে যে কেন আসলে তালপাতার সেপাইটা বলা হয়ে থাকে। তিনি একদমই খুব সুন্দর করে সাহিত্যর রস যেরকম নিংড়ে দেয় একজন লেখক, ঠিক তেমনই কিন্তু তিনি তার শিল্পকর্মের মাধ্যমে এই ছোঁয়াটা উল্লেখ করেছেন তার শিল্পকর্মে। তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে, যদি আপনার ভিডিওতে খেয়াল করেন আপনার বিষয়টা সম্পর্কে কিছুটা বুঝতে পারবেন, এই যে মুভিং যে অবজেক্টগুলো ছিল, বাট তালপাতার সেপাইটি আসলে কেন, এটা মূলত হচ্ছে মকিং করার জন্য বিষয়টাকে আসলে প্রকাশ করা হয়ে থাকে। ওকে, সো এই শৈশবে স্মৃতি বিজড়িত জায়গার দিক থেকে আসলে তিনি মেলায় যে যেতেন, তার খেলনা কেনার যে পারফর্মেটিভ যে গুণটা ছিল, সেই বিষয়টি কিন্তু শিশু মনকে আকৃষ্ট করে। এই জায়গাটা থেকে কিন্তু এই যে কাইনেটিক স্কাল্পচারটা আছে সেটাকে, মুভিং স্কাল্পচারটাকে তিনি উপস্থাপন করেছেন। খুবই ইন্টারেস্টিং আসলে আর্টওয়ার্কটা ছিল, এই কাঠের নির্মিত এই সেটআপটা ছিল। ব্রিটিশদের আসলে যে কিভাবে উপস্থাপন করা যায় একটা যে ভিন্নধর্মী ক্রিয়েটিভ যে আইডিয়াটা আছে, আপনি যদি শিল্পকর্মটা দেখেন আপনি কিন্তু সরাসরি বুঝতে পারবেন। প্লাস নেক্সট আমরা জানবো যে ডেমিয়াম হাস্টকে পত্র, বেসিক্যালি হচ্ছে আমাদের ঢালিয়ান মামুন স্যার কিন্তু সেই লেখক কিন্তু পত্রটা লিখছেন। আপনি যদি তার সম্পর্কে না জানেন, আমি যে 2 লাইন তার সম্পর্কে বলি ডেমিয়ান হাস্ট সম্পর্কে। তিনি হচ্ছেন একজন ব্রিটিশ শিল্পী। ওকে, তার একটা লেখনী আছে যেটাকে বলা হয় ফর দ্য লাভ অফ গড শীর্ষক
ভাস্কর্যের মাথার খুলিকে তিনি আসলে যেভাবে মহিমান্বিত করেছেন, এটা তার কাছে মহিমান্বিত মনে হয়নি। কারণ তিনি মনে করেন যে তার যে ডেমিয়ান হার্স্ট যে লেখা কাছে যে পত্রটা দিয়েছেন, ঠিক আছে, সেই পত্রটা তিনি আসলে বিভিন্ন প্রতীকী সংকেতের মাধ্যমে আসলে উপস্থাপন করেছেন। ইস্ট ইন্ডিয়ান কোম্পানির যেই ছাপ আর জামদানি যে নকশাটা আছে, সেই সংশ্লিষ্ট বিষয়গুলোকে তিনি মূলত এখানে উপস্থাপন করেছেন। সো আপনার মনে হয় বিষয়টা বুঝতেই পেরেছেন যে এখানে যে মাথার খুলি আছে এটা আসলে কি রিপ্রেজেন্ট করতেছে। নেক্সট আমরা যে পার্টটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে আরো আপনারা শুনে অন্যভাবে অবস্থান করবেন, কারণ এটা হচ্ছে শতাব্দীর আখ্যান। এখন আপনারা মনে মনে প্রশ্ন করতে পারেন যে শতাব্দীর আখ্যানটা কেন? আসলে যে ভাষায় শিল্প শিক্ষা লাভ বা ভাস্কর্য চর্চা সাধারণত হয়ে থাকে সেটা আসলে শিল্পীকে অনেকভাবে আসলে প্রশ্নবিদ্ধ করেছে, ঠিক আছে। তিনি তার ড্রয়িং এন্ড পেইন্টিং ব্যবহৃত যে রেফারেন্স আছে তার সত্য এবং বাস্তবতার ম্যানুপুলেশন যেটা ছিল সেই বিষয়টাকেই তিনি মূলত এখানে কনফর্মিটির মাধ্যমে উপস্থাপন করেছেন। ওকে, সো নান্দনিকতার বিচারে আসলে কোনো বিষয় বৈশিষ্ট্যটা নাই। তিনি আসলে যেটা ফিল করেছেন যে বক্সার প্লাস পলাশি যে যুদ্ধটা হয়েছিল 1757 সালে, পলাশি যুদ্ধ এবং বক্সার যুদ্ধ 1764 সালে, এই দুইটা বিষয় নিয়ে তিনি আসলে তার বড় পেইন্টিং গুলো আসলে এখানে উপস্থাপন করেছেন। প্লাস তিনি এখানে হচ্ছে যেখানে কোর্টোগ্রাফি বা যুদ্ধকে দেখানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, এখানে হচ্ছে আরো ইন্টারেস্টিং যে ব্যাপারটা হচ্ছে যে নারীরা যেরকম যখন নকশি কাঁথাটা সেলাই করে তখন তারা সার্কেল হয়ে নেয়। ওকে, তিনি ট্রাই করেছেন যে আসলে যে দর্শক যারা দেখবে তারা যেন গোল করে এই বিষয়টাকে দেখে, যে ব্রিটিশদের যে একটা ব্যাপার ছিল আসলে। তিনি যে এই বিষয়টাকে বলতেছেন যে রাইজোমেটিক কাঠামো, হ্যাঁ, এই বিষয়টাকে বিবেচনা করে কিন্তু তিনি এইখানে এই জায়গাটাকে পেইন্টিং এর গোল কাঠামোর অংশটাকে কিন্তু মূলত উপস্থাপন করেছেন। নেক্সট বিষয়টা আরো ইন্টারেস্টিং। এখানে তিনি ইতিহাস এবং কার্টোগ্রাফি যে ব্যাপারটা আছে, টেরিটোরিয়ালিজম যে ব্যাপারটা বলে, ফর এক্সাম্পল টেরিটোরিয়ালিজম আসলে বিষয়টা কি? মনে করেন যে বাংলাদেশ, ইন্ডিয়া একটা টেরিটরির ভেতর আছে, একটা শাসন ব্যবস্থা বা পরিচালনা যাবতীয় যে বিষয়টা হচ্ছে উদাহরণ হিসেবে এটা নেওয়া যেতে পারে, যেটা ব্রিটিশরা হচ্ছে আমাদের সাথে মূলত করেছে। তো এখানে হচ্ছে তিনি মূলত রেলের যে বিশাল কাঠামো স্থাপন আছে সেটা করেছেন। ব্রিটিশ ঔপনিবেশিক টাইমে যে তারা নিজেদের যোগাযোগ প্লাস বাণিজ্যের সুবিধার্থে যে বিশাল ভারতবর্ষে যে রেল সেট আপটা করেছিলেন, আসলে এই বিষয়টাকেই মূলত এখানে প্রকাশ করা হয়েছে। অ্যান্থ্রোপোমোরিক অবজেক্ট যে ব্যাপারটা আছে, হ্যাঁ, তারই আদলে আসলে তিনি উপনিবেশিক শাসনের যে একটা অবয়ব ছিল সেটাকে উপস্থাপন করেছেন। এখানে তিনি একটা রেফারেন্স দিয়েছেন যে বিড়াল এক প্রজাতির আসলে প্রাণী যারা নিজ সত্ত্ব প্রতিষ্ঠা করতে আসলে বিশেষ আচরণের মাধ্যমে স্থান চিহ্নিত করে, টেরিটোরিয়াল ব্যাপারটা আসলে তাদের ভিতরে তখন কাজ করে। তিনি আসলে এই বিষয়টাকে এখানে আসলে উপস্থাপন করেছেন ব্রিটিশদের মাধ্যমে। মানে বুঝতে পারতেছেন যে একটা মানুষের স্টাডি আসলে কত দূর যেতে পারে। ওকে, মানে আসলে আপনি এটা যদি না দেখেন এই স্কাল্পচারটা আপনারা কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ, ঘটনাচক্রে বরাবর আসলে মানচিত্র যে একটা পরিবর্তন বিশেষ যে তাৎপর্য বহন করে, সেই ধর্মীয় সাংস্কৃতিক ভাষার ইত্যাদি জায়গার দিক থেকে তিনি অনেক আসলে কিছু উল্টে পাল্টে ব্যাপারটাকে আরোপিত করেছেন। 1947 যে দেশভাগে ক্ষত এখনো তার যে মুছে যায়নি, প্লাস মানচিত্রে যে উপস্থাপিত যে ইতিহাসের সঙ্গে যে একটা অ্যান্থ্রোপোমরফিক যে অবজেক্টটা আছে সেই বিষয়টাকে তিনি আসলে এখানে উপস্থাপন করেছেন। খুবই দারুণভাবে তিনি তার আইডিয়াটাকে আর কি রেপ্লিকেট করার ট্রাই করেছেন এখানে, যেটার একটা রেফারেন্স হচ্ছে আপনি সরাসরি এই সামগ্রিক ঔপনিবেশিক যে ব্যাপারটা আছে সেখানে খুঁজে পাবেন। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ইনি এখানে আর কি একটা সংকর যেই প্রাণী আছে, হ্যাঁ, কুকুর প্লাস মানুষের যে একটা মিক্স আছে সেই জায়গাটাকে তিনি এখানে ব্রিটিশদেরকে আসলে উপস্থাপন করেছেন ঠিক ওই সাউন্ডটার মতো। মানে আপনি বুঝতেই পারছেন যে আসলে উত্তরটা তখন কি হবে। ওকে, সো নেক্সট মূলত ছিল যে বিষয়টা সেটা হচ্ছে মুকুট। উনি তার টাইটেল দিয়েছেন মুকুট। এখানে মূলত ক্রাউন এর মুকুট যে একটা শাসকের যে একটা সম্পর্ক আছে তিনি এখানে এই বিষয়টাকে উপস্থাপন করেছে। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে ব্রিটিশরা যে আমাদের দেশে চা, নীল, হ্যাঁ, ইন্ডিগো রং মশলা হিসেবে যে প্রসিদ্ধ যে লবঙ্গ ছিল, গার্মেন্টস, কাপড়, সুতা, রেজিন ইত্যাদি ব্যবহার করেছেন আর কি তিনি তার এই আর্টওয়ার্কের মাধ্যমে। মানে খুব সিম্পল ব্যাপার। আপনি যদি চিন্তা করেন যে একটা টোটাল যে শিল্পকর্মের যেটা থিম আছে, তিনি সেই থিমের যেই এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টই তার আর্টওয়ার্কের থ্রুতে উনি এগুলো উপস্থাপন করেছেন। অন্য কাজগুলো এই ধরনের উপাদান আসলে তিনি ব্যবহার করেছেন, যেন তিনি প্রকাশ করেছেন যে ব্রিটিশরা আসলে কিভাবে এই যাবতীয় বিষয়গুলোর বাণিজ্য জায়গার দিক থেকে আমাদের উপর নির্ভরশীল ছিল, আর তারা কি পরিমাণ আসলে লুটপাট করেছে আমাদের সাউথ এশিয়া বা ভারতবর্ষ থেকে। সো শতাব্দীর আখ্যান মূলত ছিল তার অ্যানিমেটেড যেই একটা উপস্থাপনা ছিল ব্রিটিশদের
যে বিশেষ করে হচ্ছে যে মুভিং ইমেজের মাধ্যমে তিনি নানাবিধ ব্যাপারগুলো আসলে এখানে উপস্থাপন করেছেন, বিশেষ করে জাহাজ, মানুষ, মশলা ইত্যাদি যে সাধারণ উপাদানগুলো আছে এই অঞ্চলে যে উপনিবেশিক যে ব্যাপারটা ছিল সেই বিষয়টাকে কিন্তু ইনি এখানে খুব সুন্দর করে তুলে ধরেছেন। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে কি যে এখানে তিনি একটা জীবনানন্দ দাশের একটা কবিতার একটা লাইন তুলে দিয়েছে যে শত শত শুকরীর প্রসব বেদনায় আড়ম্বর এই সব ভয়াবহ আরতি। মানে ভাবতেছেন যে আসলে এই যে রেফারেন্স গুলো তিনি অ্যাড করছেন এই যে আসলে কতটা ইন্টারেস্টিং। হ্যাঁ, তিনি আসলে কবির এই লাইনের সাথে একমত হয়ে আসতে আসলে বাস্তবতাকে বুঝিয়েছেন, যেটা আসলে হয়তো আমাদের কোনো সুখকর বাস্তবতা নয়, কিন্তু আবার তাকে অস্বীকার করাও আসলে যাবে না, মানে এই বিষয়টি। সো ভিউয়ার্স, আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি, বাট ভিডিও শেষ করার আগে কিন্তু আমি আপনাদের বেসিক কিছু ইনফরমেশন বলতে চাই যে এত বড় যে ইন্টারেস্টিং যে আর্টওয়ার্কটা ছিল, স্কাল্পচার প্লাস অনেক টাইপের ইনস্টলেশন, কাইনেটিক স্কাল্পচার, বিভিন্ন টাইপের বিষয় নিয়ে সাজানো ছিল, প্লাস স্যারের যে একটা দীর্ঘ জার্নি ছিল এই শিল্পকর্মের সাথে, বা তার যে একটা উপনিবেশিক যে বিষয় নিয়ে যে তার একটা গবেষণা ছিল, এই যাবতীয় ব্যাপার সম্পর্কে কিন্তু আমরা খুব সহজেই জানতে পারি। এখন ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে আপনি এখান থেকে কি কি শিখবেন, বা এগুলো আর্টওয়ার্ক কেন আপনি দেখবেন, বা এর এই জায়গায় সম্পর্কে যদি আমি কথাবার্তা বলি, আমি আপনাদের বিশেষ করে কিছু বিষয় আসলে হাইলাইটেড করতে যাচ্ছি যেটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এখানে তিনি হচ্ছে অনেক রেফারেন্স ইউজ করেছেন, যেমন বিড়ালের রেফারেন্স ইউজ করেছেন, যে বিড়াল একটা টেরিটরি টাইপের স্পেস নিলে কতটা বেশি আসলে স্পেসিফিক ভাবে কাজটা করে, তিনি যেটার থ্রুতে একটা একটা ইন্সপায়ার্ড হয়েছেন। তারপর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে তিনি জীবনানন্দ দাশের যে একটা কবিতার লাইনটাকে কিভাবে হাইলাইটেড করেছেন, সেই জায়গাটা আসলে খুবই ইন্টারেস্টিং ভাবে কিন্তু তিনি উপস্থাপন করেছেন। প্লাস তিনি যে স্পেসিফিক ওয়ার্ডগুলো উচ্চারণ করেছেন, প্লাস তিনি যে একজন ব্রিটিশ ভাস্করের যেই একটা আর্টওয়ার্ক সম্পর্কে যে উপস্থাপন করেছেন সে সম্পর্কেও কিন্তু আপনি বুঝতেই পারছেন যে তার আসলে স্টাডিটা কতটা দীর্ঘ ছিল। তো এই জায়গাটা থেকে কিন্তু আসলে যখন আপনি একটা আর্টওয়ার্ক দেখতেছেন আপনি কিন্তু অনেক কিছু সম্পর্কে জানতে পারতেছেন, যেটা হয়তো বা আপনার আগে জানা ছিল না। তো যখন আপনি মিউজিয়াম বা কোনো আর্ট গ্যালারি ভিজিট করবেন আপনি কিন্তু এক পলকেই অনেক কিছু ইনফরমেশন সম্পর্কে জেনে যাচ্ছেন। অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আমি বিশ্বাস করি আপনাদের প্রত্যেকটা মুহূর্তে অন্তত যে কয়টা সময় আসলে একটা এক্সিবিশন থাকে আমাদের বাংলাদেশে, প্রত্যেকটা সময় অন্তত কিছু না কিছু সময় অন্তত এই এক্সিবিশনে সময় দেওয়া। আপনার যদি গার্লফ্রেন্ড থাকে, আপনি যদি তার সাথে ডেটিং করেন, আপনি জাস্ট মিউজিয়াম ডেট করতে পারেন, গ্যালারি ডেট করতে পারেন। এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার, আপনি চাইলে অ্যাপ্লাই করে দেখতে পারেন। খুবই সুন্দর একটা সময় যাবে, প্লাস আপনার নতুন নতুন জিনিসপত্র শিখবেন। সেকেন্ড যে ব্যাপারটা হচ্ছে যে বর্তমান যে টিকটকের সময়টা আছে, আসলে মানুষ যে পরিমাণ সময়টা নষ্ট করে, প্লাস আপনি যে অনেক বেশি অ্যাক্টিভিটিস করতেছেন, আসলে লিপসিং করা, ডান্স করা, এটা আমার কাছে মনে হয় না যে আসলে খুব বেশি ইফেক্টিভ বা খুব বেশি বেনিফিটেড করে। বাট হ্যাঁ, টেকনোলজির একটা ব্যাপার আছে, মডার্নিজমের একটা ব্যাপার আছে, সো এই জায়গাটা থেকে হয়তো আপনারা করতে পারেন। বাট আমি আপনাদের বলবো যে আপনারা যদি নিজেদের জ্ঞানটাকে আরো সমৃদ্ধ করতে চান, আপনাদের কিন্তু ঐতিহাসিক বা ইতিহাস রিলেটেড ব্যাপারটা কিন্তু খুব সহজে বা জানাটা খুবই জরুরি। সেক্ষেত্রে আপনাদের জিকেটা অনেক ভালো হবে, আপনারা হচ্ছে নিজের জ্ঞানটাকে সমৃদ্ধ করতে পারতেছেন। আর একটা হিস্টোরিক্যাল জায়গার দিক থেকে একটা আর্টিস্ট যে আসলে কী কী ইন্টারেস্টিং এলিমেন্ট নিয়ে আসলে তার শিল্পকর্মকে উপস্থাপন করে থাকে সেই বিষয়টি কিন্তু একজন আর্টিস্ট সাধারণত উপস্থাপন করে থাকে। সো এই বিষয়টিও আপনি জানতে পারতেছেন। খুব সিম্পলি যদি বলি, আপনি একজন আর্টিস্টের সাথে আপনার জার্নিটাকে সম্পৃক্ততার থ্রুতে একটা অন্য লেভেলে এগিয়ে নিয়ে যেতে পারতেছেন। প্লাস সব থেকে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকটা শিল্পকর্মে কিন্তু একটা আর্টিস্টের একটা ফিলোসফি থাকে, বা একটা আর্টওয়ার্কের যে একটা বৈশিষ্ট্যমণ্ডিত যে গল্পগুলো আছে সেই বিষয়গুলো থাকে। সো ঢালিয়াল মামুন স্যারও কিন্তু সেম কাজটাই করেছেন। তিনি কিন্তু একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন, বা একটা প্রশ্ন টাইপের বিষয়টা আসলে ছুড়ে দিয়েছেন আমাদের সামনে, যে যেটা হয়তো আমাদের সুখকর বাস্তবতা নয়, কিন্তু আমরা তাকে অস্বীকার করতেও পারি না। মানে তিনি খুব সহজে যদি আমি বলি আমার মতামত, যে তিনি আসলে মানে অস্বীকার করছেন না যে ব্রিটিশরা আমাদের দেশে এসেছিল প্রথমে বাণিজ্যর থ্রুতে, পরে ভক্ত যে বাংলা ছিল, ভারতবর্ষ ছিল, তাদের যে শাসন করে যে সবকিছু চুষে নিয়ে গিয়েছে, প্লাস এখানে যে একটা অর্থনৈতিক ব্যবস্থা খুব স্ট্রং ছিল একটা টাইমে, যাবতীয় বিষয়গুলো যে তিনি তারা খেয়ে দিছে, এই বিষয়টাকে তেমন উপস্থাপন করতেছেন যেটা আমাদের জন্য আসলে সুখকর ছিল না, তারা আমাদের পঙ্গু করে গেছে। বাট এটা আবার অস্বীকার করা যায় না যে আসলে আমরা এই জায়গাটার দিক থেকে কিন্তু নিজেদের উন্নত করতে পারি, নিজেদের ডেভেলপ করতে পারি, আমরা কিন্তু নিজেদের জায়গাকে চেঞ্জেস করতে পারি। এটা একটা ইমপ্লিমেন্ট, সেই ইমপ্লিমেন্টটা কিন্তু আপনারা যদি না আসেন আপনাদের কখনোই চোখ খুলবে না, আপনারা কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানতে পারবেন না। সো বুঝতেই পারছেন যে কত শিক্ষণীয় একটা জায়গাটা ছিল আসলে, আর কত ইন্টারেস্টিং ব্যাপারটা ছিল। সো দেরি কেন ভিউয়ার্স, আপনারা কিন্তু চলে যাবেন যখনই আপনাদের মন ভালো না থাকে, তখন কিন্তু আপনাদের সরাসরি মন ভালো করার জন্য গ্যালারি যেতে পারেন, বিভিন্ন টাইপের এক্সিবিশন দেখতে পারেন, এমন আরও ইন্টারেস্টিং ব্যাপারগুলো এনজয় করতে পারেন। আর আপনারা যদি চান সরাসরি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের সাথে অ্যাড হয়ে আমাদের সাথে কিন্তু সরাসরি এমন টাইপের এক্সিবিশনগুলো পার্টিসিপেট করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি আজকের অনেক ভালো লাগলো। সেই সাথে হচ্ছে আপনারা জানাবেন আপনাদের মতামত কমেন্টস বক্সে,
যে ভিডিওর ওভারঅল ধারণাগুলো আসলে আপনাদের সাথে কতটা আপনারা রিলেটেড করতে পেরেছেন বা করতে পেরেছেন কিনা, বা আপনাদের সাথে ইন্টারেস্টিং নতুন কোনো ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি সেটা আসলে খুবই দারুণ হয়েছে কিনা। সো ভিউয়ার্স, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার কাছে বিদায় নিচ্ছি, টাটা।